বিশ্বকাপের আগে নানা প্রশ্ন নানা শঙ্কা। বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে পারবে তো? কয়টা ম্যাচ জিতবে নাকি একটাও না? নেপালি কি একমাত্র চান্স? এসব শঙ্কাকে টাইগাররা তাদের প্রথম ম্যাচে ভালো মতোই দূর করে এবার স্বপ্ন আরও বাড়িয়েছে। সুপার 8-এ যাবার মিশনে বাংলাদেশের সামনে এবার সাউথ আফ্রিকা। কি অবস্থায় আছে সাকিব, লিটনরা? কোথায় বাংলাদেশের প্লাস পয়েন্ট, কোথায় ডিসঅ্যাডভান্টেজ? সবকিছু নেই আজকের আমাদের আয়োজন। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। পরিসংখ্যান, হিস্ট্রি সব কিছুতেই প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে টাইগাররা। তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় গোটা দলে মেন্টালিটিতে এনেছে পজিটিভ ভাইব। নিউ ইয়র্কে বিস্ময়কর পিচে সাউথ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে কারা কতটা এগিয়ে, সেটাই থাকছে রিপোর্টে। তিনটা ছবি, তিনটা দল, যাদের বিপক্ষে বাংলাদেশের কোর্টে এখনো আসেনি বল। এক কথায় 18 বছরের টি-20 ইতিহাসে এখন পর্যন্ত এদের বিপক্ষে সিঙ্গেল ম্যাচও জিততে পারেনি টাইগাররা। নাম্বার 1 হংকং, নাম্বার 2 স্কটল্যান্ড, আর নাম্বার 3 সাউথ আফ্রিকা। তবে এই তিন দলের মাঝে চিন্তাটা এবার শুধুই সাউথ আফ্রিকাকে নিয়ে। রাত পোহালেই ম্যাচ, অথচ 2021 বিশ্বকাপ থেকে প্রোটিয়াদের কাছে লাগাতার হেরে আসছে সাকিবরা। ডালাস থেকে রবিবারই নিউ ইয়র্কে পৌঁছেছে শান্ত বাহিনী, সাথে লাগেজ আর বুক ভরে নিয়ে গেছে লঙ্কানদের বিপক্ষে জয়ের তৃপ্তি। তবে কি সাউথ আফ্রিকার বিপক্ষে এবার ডেডলক ভাঙতে যাচ্ছে বাংলাদেশ? পরিসংখ্যানই বা কি বলছে? এ নিয়ে ঘাটতে গেলে প্রথমেই অবাক হতে হয়, কারণ যাদের নিয়ে এখন তুমুল ট্রল, সেই সৌম্য লিটনই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার। তবে খুশি হবার কারণটা কম, কেননা 6 ম্যাচে সৌম্য রান 150, আর এক ম্যাচ কম খেলে লিটন করেছেন মাত্র 99 রান। রানের মতোই বেহাল টাইগারদের স্ট্রাইক রেট। বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সৌম্য আর মোস্তাফিজের। এরপরেই আছেন শান্ত, সাকিব আর লিটন। তবে ব্যাট হাতে হতাশ হলেও বোলিংয়ে আছে প্লাস পয়েন্ট। দুই দলের ফেস টু ফেসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট সাকিবের, 7 ম্যাচে 9 উইকেট। ইকোনমিও বেশি না, 7.72। কারেন্ট স্কোয়াডে এরপরেই আছেন তাসকিন, শেখ মেহেদী আর মোস্তাফিজ। ব্যাটে বলে স্বস্তি না থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তুরুপের তাস হতে পারে 3 নিউ ফেস: তাহিদ হৃদয়, রিশাদ হোসেন আর তানজিম সাকিব, যারা এখনো সাউথ আফ্রিকার বিপক্ষে কোনো ফরম্যাটে কোনো ম্যাচই খেলেননি। আর কে না জানে এই তিনজনই এখন আছেন সেরা ফর্মে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি। এক কথায় লো স্কোরিং উইকেট। শনিবার পর্যন্ত এখানে হওয়া ম্যাচই দেখুন। শ্রীলঙ্কা অল আউট হয়েছে 77 রানে, আয়ারল্যান্ড অল আউট 96 রানে। এমনকি আর একটু হলে নেদারল্যান্ডসের কাছে হারতে বসেছিল খোদ সাউথ আফ্রিকা। তাই বিগ শটের চেয়ে গ্রামাটিক্যাল শট এখানে বেশ ইফেক্টিভ। নাসাউয়ের পিচ নিয়ে বিতর্কের এমনিতেই শেষ নেই। প্রথম 4 ম্যাচে এখানে যত উইকেট পড়েছে তার 40টা নিয়েছে পেসাররা, আর মাত্র 9টা পেয়েছে স্পিনাররা। এখান থেকেই স্পষ্ট প্রোটিয়া ম্যাচেও তাসকিন, মোস্তাফিজ আর তানজিমের উপরেই থাকবে মূল দায়িত্ব। চলতি বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে জয় পেলেও সাউথ আফ্রিকার ধুঁকতে থাকা ব্যাটিং বাংলাদেশের জন্য বড় সুযোগ ওদের বিপক্ষে প্রথম টি-20 জয় তুলে নেবার। পার্থ বণিক, 71। টি-20তে ধরাছোঁয়ার বাইরে থাকা সাউথ আফ্রিকা আবারও বাংলাদেশের সামনে। ব্যাটে বলে অনেক আলোচনায় আছে, তবে সব আলোচনার উপরে নাসাউ কাউন্টির উইকেট। যেখানে বাংলাদেশ একটা প্রস্তুতি ম্যাচ খেললেও সাউথ আফ্রিকা বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ খেলে অনেকটা ইউজ টু হয়ে গেছে। ম্যাচে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে এই এক্সপেরিয়েন্স, সব নিয়ে কথা হবে। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, আপনাকে স্বাগত খেলাযোগে। আমরা দেখছিলাম যে অনেক ধরনের প্রবলেম রয়েছে, অনেক ধরনের আমাদের কোশ্চেন রয়েছে বাংলাদেশ টিম নিয়ে। তারপরেও যে জিনিসটা সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে নাসাউয়ের উইকেট। প্রথম ম্যাচে 77 রানে শ্রীলঙ্কা অল আউট, আয়ারল্যান্ড 96, বা সাউথ আফ্রিকাও আসলে হারতে বসেছিল এই ম্যাচে। কি মনে হচ্ছে এই উইকেটে কিভাবে ব্যাটিং করা উচিত? ধন্যবাদ ভাইয়া। অবশ্যই আসলে এই উইকেটটাতে পেস বোলিং খেলাটা ডিফিকাল্ট। আমরা দেখছি যে এখানে 77 করতে আপনাকে প্রায় 16 ওভার ব্যাটিং করতে হয়েছে। 100+ রান চেস করতে গিয়ে 6টা উইকেট পড়ে গিয়েছেন সাউথ আফ্রিকার নেদারল্যান্ডের সাথে। তো অবশ্যই এখানে ব্যাটসম্যান টসটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমাদের কালকের ম্যাচটা টসটা যদি আমরা জিততে পারি
তাহলে আমাদের বলাররা যদি ভালো বল করতে পারে, যেটা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি, যত কম রানে রাখতে পারবো, এনিথিং 120-এর নিচে যদি রাখতে পারি বা 120-এর মধ্যে রাখতে পারি, তাহলে হয়তোবা আমরা সেই রানটা চেস করব। কমফোর্টেবলি চেঞ্জ করা যাবে না, কারণ শ্রীলঙ্কার সাথে আমাদের 124 রান চেস করতে এত কষ্ট হয়েছে। 6 বল হাতে রেখে 2 উইকেট হাতে রেখে আমরা উইন করেছিলাম। সেই ম্যাচটা যদি আমরা আরেকটু বেটার ভাবে জিততে পারতাম, কারণ শ্রীলঙ্কার সাথে উইকেটটা কিন্তু ভালো ছিল, সেখানে ব্যাটসম্যানরা আরেকটু ভালো ক্রিকেট খেললে ভালো হতো। তো এই উইকেটে আপনাকে আর কি সাহস নিয়ে খেলতে হবে। সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকটা কিন্তু আমরা জানি যে তাদের 4-5টা পেস বোলার খেলবে, সবাই কিন্তু অলমোস্ট 140-তে বল করে, 140 প্লাস। তো সেই বলের এগেনস্টে যদি ইভেন বাউন্স হতো তাহলে আসলে সমস্যা ছিল না। প্রবলেমটা হয়ে যায় এই উইকেটটাতে একটা জায়গা থেকে বল বাউন্স করে, একটা জায়গা থেকে বল লো বাউন্স করে। তো এই সমস্যা, এই ধরনের বাউন্সে আসলে জোরে বল খেলাটা ডিফিকাল্ট যে কোনো ব্যাটসম্যানের জন্য। তো আমার উপদেশ থাকবে ডেফিনেটলি তারা যেন ওয়েট করবে এবং বাজে বলের জন্য, কারণ এখানে যদি এনিথিং রুম বল দেয়, ওই স্টাম্পের বাইরে দেয়, তখন আপনাকে ওই বলের বাউন্ডারি মারার চেষ্টা করতে হবে। আর উইকেটের বলটা আপনার চেষ্টা করতে হবে সার্ভাইভ করার জন্য, কারণ উইকেটের বলটা আপনি যদি ডিফেন্সিভ মোডে থাকেন তাহলে সার্ভাইভ করতে পারবেন। আর যদি রুম দেয় তখন আপনাকে হরিজন্টাল শট গুলা খেলতে হবে, সাইড স্ট্রোক। আপনি এখানে কাট শট, পুল শট এগুলো যদি না খেলতে পারেন তাহলে আসলে রান করাটা ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের প্লেয়ারদের জন্য। টি-20তে আমরা সবসময় চাই যে 4 ছক্কা হোক, অনেক রান জেনারেট হোক, কিন্তু এই জায়গাটিতে কিন্তু আমরা সেই এক্সপেকটেশনটা করতে পারছি না আপনার কথা অনুযায়ী। তো সেক্ষেত্রে আমাদের টপ অর্ডার যেহেতু এখন ছন্দে নেই, আমাদের তানজিদ তামিম রয়েছেন, লিটন দাস রয়েছেন, সৌম্য সরকার রয়েছেন, যেহেতু লিটন একটা গুড নক পেয়েছেন শ্রীলঙ্কার ম্যাচে, তিনি 36 রান করেছেন 38 বলে, এই জায়গাটিতে বাংলাদেশের টপ অর্ডার কতটা আসলে কনফিডেন্স পেল বা কি ধরনের পজিটিভ ভাইব নিয়ে তারা মাঠে নামতে পারে? দেখেন, আসলে শ্রীলঙ্কার সাথে লিটনের যে রানটা করেছেন, এটা আমি মনে করি যে সিচুয়েশন ডিমান্ড যেটা করেছেন সেইভাবেই সে ব্যাটিং করেছে। কোনো তাড়াহুড়ার প্রয়োজন ছিল না, যেহেতু তারা 124 রানে অল আউট হয়ে গিয়েছেন, আমাদের 124 চেস করছিলাম। শুরুতে 2টা উইকেট পড়ে গিয়েছিল, সেই জায়গায় লিটন তার এক্সপিরিয়েন্স দিয়ে ব্যাটিং করেছেন, কারণ অনেক দিন ধরে সে রানও করছিল না, একটা প্রেসার তো ছিলই। তানজিম তামিম এবং সৌম্য সরকার দুইজনই খুব সফট ডিসমিসেল আউট হয়েছেন। সৌম্য সরকার তো খুবই সফট ডিসমিসেল আউট হয়েছেন। তানজিম তামিম যেটা একদম পিওর হাফ বলি বল ছিল, জাস্ট প্রপার ডিফেন্সিভ শট খেললেই 4 রান হতো। আমাদের একটা প্রশ্ন রয়েছে আসলে এখানটাতে, সাকিব আল হাসান, তার কাছ থেকে আমরা রান আশা করি, বাট তিনি কিছুটা মনে হচ্ছে যে চোখের সমস্যায় আবারও ভুগছেন, মানে বলের সাথে আই কন্ট্যাক্টটা টিভি স্ক্রিনে কিন্তু আমরা ঠিক মতন দেখতে পাচ্ছি না। আপনিও কি ফিল করেছেন যে সাকিব কিছুটা প্রবলেমের মধ্যে পড়েছেন চোখ নিয়ে? ডেফিনেটলি লাস্ট 1 বছর ধরেই তার পেস বলের এগেইনস্টে যদি বাউন্সার বল করে থাকেন, সেই বলটা অতটা কমফোর্টেবল সে ফেস করছেন না, আগে যতটা কমফোর্টেবল ছিল। এশিয়া কাপ থেকে শুরু হয়েছে, আমি মনে করি যে পাতিরানার বলে একটা সে কাট করতে গিয়েছিলেন, সেই বলটা তার গ্লাভসে লেগে কিপার ব্রিলিয়ান্ট একটা ক্যাচ নিয়েছিল। তখন থেকে বোঝা যাচ্ছিল যে তার চোখের যে একটা সমস্যা আমরা শুনছি, সেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে। যদিও লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয় যে তার স্টান্স বলেন, হেড পজিশন অনেকটা নরমাল ছিল, কিন্তু তার আগে যদি আমরা খেয়াল করে থাকি যে অবশ্যই তার যে একটা চোখের ভিশনে একটা সমস্যা, তার স্টান্স বলেন, দাঁড়ানো বলেন, হেড পজিশন সবকিছুতে একটু ফানি লাগতো। তো কাল লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে না, প্রপার আগের সাকিব আল হাসান যেভাবে সে দাঁড়াতেন, হেড পজিশনটা যেমন থাকা উচিত সেরকম ছিল। কিন্তু পেস বলে ডেফিনেটলি স্ট্রাগল করছেন। আমরা যদি দেখি যে আগের মতন কিন্তু অতটা কমফোর্টেবল সে খেলছেন না পেস বলে। আশা করছি যে খুব দ্রুত ব্যাক করবেন। আপনার কাছে আরো প্রশ্ন আছে, আপনি আমাদের সাথে থাকুন, কিছু পরিসংখ্যান আমরা দেখে আসি। শুনছিলাম নাসা উইকেট নিয়ে মোহাম্মদ আশরাফুলের বিশ্লেষণ, তবে এই পর্যায়ে আরও অনেক ধরনের কথা আছে যেগুলোতে আমরা দেখতে পারি যে কারা এই ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে পারেন। প্রথমেই রয়েছেন এই জায়গাটিতে তাওহিদ হৃদয়, বাংলাদেশের মিডল অর্ডারের নিউ সেনসেশন। আমরা দেখতে পাচ্ছি যে 20 ম্যাচ খেলেছেন, রান করেছেন 494, গড় 30, উপরে রয়েছে স্ট্রাইক রেট 135.34। তাওহিদ হৃদয় আসলে যেভাবে তিনি যুক্তরাষ্ট্রে তার জার্নিটা শুরু করেছেন, প্রথম টি-20তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা 58 রানের ইনিংস ছিল এবং প্রথম বিশ্বকাপের ম্যাচে তিনি 20 বলে 40 রানের ইনিংস খেলে আসলে কিন্তু
বাংলাদেশকে ম্যাচ জেতানোর যে মোমেন্টাম, সেই মোমেন্টাম তিনি এনে দিয়েছিলেন। ঠিক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে লিটন দাস তিনি অলরেডি স্ক্রিনে চলে এসেছেন। লিটন দাসের যদি কথা বলতে হয়, যে 83 ম্যাচ, রান 1840, গড় 23-এর উপরে এবং স্ট্রাইক রেট 127.24। লিটন বলেছিলেন যে গড় 25 কিন্তু খুব খারাপ না, কিন্তু সেই 25 থেকে এখন নিচে নেমে গেছে। তারপরে লিটন দাস যে ম্যাচটা খেলেছেন শ্রীলঙ্কার সাথে, 38 বল 36 রানের ইনিংস, তাকে সেই ইনিংসটা তাকে আসলে যে একটা ভালো আত্মবিশ্বাস জুগিয়েছে। ম্যাচের পরে আমরা সেটা দেখতে পেয়েছি, তিনি ভক্তদের সাথে হাত মিলিয়েছেন। ঠিক পরেই যেটা রয়েছে, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের পেস সবচেয়ে বলা যায় পেস মায়াস্ত্র, তিনি 97 ম্যাচ খেলেছেন, উইকেট 123 এবং একই সাথে গড় 21.17, ইকোনমি 7.51। মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ আসবেন ফিরবেন কিনা এই বিষয়ে অনেক প্রশ্ন ছিল, বাট মুস্তাফিজ আইপিএল থেকে আসার পরে একদমই চেঞ্জ হয়ে গেছেন। যুক্তরাষ্ট্র সিরিজে 10টা উইকেট নিয়েছিলেন এবং এই যে শ্রীলঙ্কার ম্যাচ যেটা হয়ে গেল, সেখানে তিনি 3টা উইকেট নিয়ে কিন্তু বাংলাদেশকে দারুণ একটা ফাইটিং স্টার্ট করে দিয়েছিলেন। ঠিক, এরপর আমরা যদি আসি যে বাংলাদেশের তো অনেকেই রয়েছেন যারা পরিসংখ্যানে এগিয়ে আছেন, বাট সাউথ আফ্রিকার কারা আছেন। প্রথমেই আসছে কুইন্টন ডিকক, ম্যাচ 84, রান 2361, গড় 31-এর ওপর, স্ট্রাইক রেট 137.10। অর্থাৎ কুইন্টন ডিককের স্ট্রাইক রেট কিন্তু খুবই ইমপ্রেসিভ, বাট তিনি খুব একটা গুড নকে নেই। লাস্ট ম্যাচে ডাক মেরেছেন নেদারল্যান্ডসের সাথে এবং এই জায়গাটিতে আসলে বাংলাদেশকে কাজে লাগাতে হবে, তার যে ব্যাট প্যাচ চলছে। ঠিক এরপরে যেটা রয়েছে, যিনি আছেন তিনি হচ্ছেন হেনরিক ক্লাসেন। এবারের আইপিএল এর বলা যায় এক কথা তিনি ফাটিয়ে খেলেছেন। ম্যাচ 44, আন্তর্জাতিক টি20তে রান 1723, গড় 40.06 এবং স্ট্রাইক রেট 115.17। হেনরিক ক্লাসেন বলা যায় এবার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে তোলার পেছনে বড় একটা রোল প্লে করেছেন। 16 ম্যাচে 4টা তিনি 50 তুলে নিয়েছিলেন এবং এবারও দারুণ একটা মোমেন্টামে রয়েছেন। ঠিক এরপরে কে আছেন? এরপরে যাকে দেখতে পাচ্ছি ডেভিড মিলার, দ্য কিলার মিলার নামে যাকে আমরা আসলে জেনে থাকি। ম্যাচ 117, রান 2274, গড় 33 এবং স্ট্রাইক রেট 144.38। ডেভিড মিলার এক হাতেই বলা যায় আসলে নেদারল্যান্ডস ম্যাচটা তিনি জিতিয়ে ফিরিয়েছেন সাউথ আফ্রিকাকে, কারণ ম্যাচে কিন্তু অলরেডি 4টা উইকেট পড়ে গিয়েছিল 12 রান বা 20 রানের মধ্যে। সেখান থেকে হাল ধরে ডেভিড মিলার যেভাবে ম্যাচটা বের করে এনেছে নেদারল্যান্ডসের বিপক্ষে, সেটা এক কথা ছিল অসাধারণ। ঠিক, আমরা দেখছিলাম যে কারা হতে পারেন ম্যাচের সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, কারা পরিসংখ্যানে এগিয়ে রয়েছে। তারপরে আরও কিছু প্লেয়ার রয়েছে যারা হিসেবের বাইরে থাকেন সবসময়, বাট ঠিক মোমেন্টে তারা কিন্তু ম্যাচের মোড় ঘোরাতে পারেন। ঠিক তাদেরকে আমরা একটু দেখে নিতে চাই। প্রথমে আমাদের সাথে যিনি রয়েছেন, আমরা যাকে দেখছি, তিনি হচ্ছেন রিশাদ হোসেন, আমাদের লেগ স্পিনের নতুন সেনসেশন তাকে বলা যায়। দারুণভাবে ম্যাচ খেলেছেন, প্রথম বিশ্বকাপের অভিষেক ম্যাচে তিনি তুলে নিয়েছেন 3টা উইকেট এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। রিশাদ হোসেনকে নিয়ে সবাই কিন্তু খুব ইমপ্রেসিভ, কারণ 3.6 ডিগ্রি তার বল ঘুরছে, যা কিনা এখন পর্যন্ত টি20 বিশ্বকাপে হায়েস্ট বল মুভমেন্ট আমরা বলতে পারি। ঠিক পরেই রয়েছে যিনি কিনা এক্স ফ্যাক্টর হতে পারেন সাউথ আফ্রিকার জন্য, তিনি হচ্ছেন কাগিসো রাবাদা। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। লাস্ট ম্যাচে নেদারল্যান্ডসের সাথে উইকেট হয়তো পাননি, বাট এরপর শ্রীলঙ্কার এগেনস্টে প্রথম ম্যাচে তিনি ক্রুশাল 2টা উইকেট তুলে নিয়েছিলেন এবং কাগিসো রাবাদার পেস জেনারেশন এবং তার লাইন লেন্থ সবই কিন্তু অ্যাকুরেট এবং আইপিএলও ভালো খেলেছেন এবং সাউথ আফ্রিকার হয়ে দারুণ একটা ছন্দে রয়েছেন। আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে কারা পরিসংখ্যানে এগিয়ে, কারা এক্স ফ্যাক্টরে এগিয়ে, কিন্তু সব পরিসংখ্যান, সব ধরনের স্ট্যাট কি কাজে লাগে ম্যাচে? নিশ্চয়ই না। এর বাইরেও আসলে অনেক ধরনের কথা থেকে থাকে, মাঠের বাস্তবতা থাকে, সেগুলো আমরা একটু আবার জেনে আসতে চাই মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে। যে আমরা দেখছিলাম, আমরা পরিসংখ্যানে কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে সাউথ আফ্রিকার প্লেয়াররা খুব একটা গুড টাচের মধ্যে নেই, খুবই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। হয়তো এটা উইকেটের দোষ হতে পারে, বাট এটা কিন্তু প্লেয়ারদের উপরও কিছুটা হলে ইম্প্যাক্ট ফেলে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা কত বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে যে আমরা যে সাউথ আফ্রিকার বিপক্ষে কখনো টি20 জিতিনি, সেই সাউথ আফ্রিকা এখন এমন একটা শেপে আছে যেখান থেকে আমরা কিন্তু লড়াইয়ের একটা স্বপ্ন দেখতে পারি। ডেফিনেটলি দেখেন, সবকিছুরই তো একটা শুরু হতে হবে। 2007-এর ওয়ার্ল্ড কাপে যখন আমরা খেলেছিলাম সাউথ আফ্রিকার সাথে 50 ওভার ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু তারা নাম্বার 1 র্যাঙ্কিং এ ছিল। তো আমরা ওয়ার্ল্ড কাপে তাদের হারিয়েছিলাম। তো এখন যেহেতু আমরা সাউথ আফ্রিকা খুবই স্ট্রং একটা দল, ডেফিনেটলি তাদের যে টিম, এই টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম আমি মনে করি। তাদের প্লেয়াররা প্রচুর ফর্মে আছেন, ক্লাসন চমৎকার ফর্মে আছেন, ডেভিড মিলার, ডিকক ভালো ফর্মে আছেন। তো ওভারঅল তাদের বোলিং অ্যাটাকটাও খুব ভালো। তারপর আমি মনে করি যে অবশ্যই আপনাকে ব্যাটিং এ 1-2টা প্লেয়ার যদি তারা সাহস করে তাদের ক্যারিয়ার বেস্ট একটা ইনিংস খেলতে পারে, জানি যে এখানে হয়তোবা ডিফিকাল্ট ব্যাটিং করাটা, তারপরে ডিফিকাল্ট উইকেটে একটা দিন হয় না যে আপনার
যে আপনার যেভাবে চিন্তা করছেন সেভাবেই হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল টসটা জিততে হবে। আমি মনে করি টসটা জিতে আমরা বোলিং যদি সবাই মিলে ভালো বোলিং এবং ফিল্ডিং করতে পারি, তখনই কিন্তু আমাদের অপরচুনিটি থাকবে তাদেরকে হারানোর। তো সাউথ আফ্রিকার সাথে আমরা কখনোই জিতি নাই, তারপরে আমি মনে করি যে এইটা একটা রাইট টাইম, আমাদের রাইট মোমেন্ট যে আমরা এখানে সাউথ আফ্রিকাকে হারিয়ে সুপার 8টা কনফার্ম করবো ইনশাল্লাহ। তো অবশ্যই সবাই মিলে যদি খেলতে পারে, আর ব্যাটিং এর জাস্ট একজন দুইজন প্লেয়ারকে লাগবে যে তাদের সাহস নিয়ে একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ইনিংস খেলাটা। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাউথ আফ্রিকার প্রায় ব্যাটসম্যানের কিন্তু স্ট্রাইক রেট 140 উপর, অর্থাৎ তারা পিটে খেলতে মানে পছন্দ করেন এবং যেটা আমরা দেখেও থাকি। বাট এবারের যে উইকেটে তারা খেলছেন সেই উইকেটটাতে কিন্তু সবাই পরে ফিল্ডিং করাটাকে মানে প্রেফার করছে এবং সেটাই আমরা মানে পরে ব্যাট করাটাকে প্রেফার করছে, যেটা আমরা দেখতে পেয়েছি। এবং যারা পরে ব্যাট করছে তারাই ম্যাচ জিতছে। তো সেক্ষেত্রে টস ভাগ্য কি এখানে বড় একটা রোল প্লে করতে পারে কিনা? অবশ্যই সোফার আমরা ওয়ার্ল্ড কাপে যেটা দেখছি যে পরে ব্যাটিং করার, আর বিশেষ করে আমেরিকাতে আমার মনে হয় যে যারা পরে ব্যাটিং করছে তাদের জন্য অনেকটা ইজি হচ্ছে জেতার জন্য। কারণ আগে ব্যাটিং করে কত রান আপনাকে এখানে করতে হবে সেই জিনিসটা কোনো টিমই এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারেনি। তো অবশ্যই আমি মনে করি টসটা খুব ইম্পর্টেন্ট। টসটা আপনি যদি দেখেন শ্রীলঙ্কার সাথেও কিন্তু শ্রীলঙ্কা চমৎকার স্টার্ট পেয়েছিলেন, 10 ওভারে 75 ফর 2 ছিল, সেখান থেকে কিন্তু 124 অল আউট হয়ে গিয়েছে। তো আমি মনে করি যে আমাদের বোলিং অ্যাটাক যেভাবে বোলিং করছেন প্রত্যেকটা বলার, রিশাদ চমৎকার ভালো ফর্মে আছেন, মোস্তাফিজ ভালো বল করছেন, তাসকিন ইনজুরি থেকে ফিরে এসে ভালো বল করেছেন, তানজিম সাকিব ভালো করছেন, সাকিব হয়তোবা তার বেস্টটা দিতে পারেনি লাস্ট 2 ম্যাচে। আমি আশিওর যে তার এক্সপেরিয়েন্স দিয়ে সে হয়তোবা এই ম্যাচটা ডেফিনেটলি তার করে রাখার চেষ্টা করবে। বোলিং এর কথা বলছিলেন, আমরা দেখতে পেলাম যে এখানে পেসাররা যে 4টা ম্যাচ হয়েছে সেখানে 40টা উইকেট তারা তুলে নিয়েছেন আর স্পিনাররা পেয়েছেন মাত্র 9টা উইকেট। আদৌ কি এই উইকেটে সাকিবের জন্য বা যে রিশাদ ভালো পারফর্ম করেছেন প্রথম ম্যাচে তার জন্য কি আসলে কিছু রয়েছে এখান থেকে বের করার? দেখেন, আমি পার্সোনালি মনে করি যে আসলে এই উইকেটে 4টা পেস বোলার খেলাতে পারলে ভালো হতো। যেহেতু আমাদের শরীফুল ইনজুর্ড, সেই জায়গায় হয়তোবা আমরা যেই টিমটা আমরা খেলেছি শ্রীলঙ্কার সাথে সেই টিমটাই হয়তোবা থাকবে। কিন্তু এই উইকেটে আমার কাছে মনে হয় যে পেস বোলার একটা অপশন বেশি থাকলে ভালো হতো। সেই জায়গায় হয়তোবা সৌম্য সরকারকে আমরা দেখবো 1টা-2টা ওভার হয়তোবা দেখবো যে সাউথ আফ্রিকার সাথে তাকে বল করাচ্ছেন। যেই জিনিসটা আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখছি যে মাহমুদুল্লাহকে ইউজ করছেন। তো সাউথ আফ্রিকার সাথে ম্যাচে আমার মনে হয় যে আমরা সৌম্য সরকারকে 1টা-2টা ওভার দেখতে পাবো। অবশ্যই। অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল, আপনার সাথে আরো অনেক কিছু কথা বলার ছিল, বাট হোপস নেক্সট টাইম আবার কথা হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুলের সাথে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে এরপরেও কিন্তু আরো অনেক কিছুই রয়েছে, আরো অনেক কথা বলছেন, অনেক পরিসংখ্যান আছে। তবে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র এক্স প্লেয়াররাই নন, অনেকেই কিন্তু বিসিবি পরিচালক তারাও অনেক ধরনের কথা বলছেন। আমরা তাদের কথাও আমরা শুনবো। প্রত্যেকটা ম্যাচে কিন্তু লড়ে যায় আমাদের বাংলাদেশের টাইগাররা। আসলে বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে দারুণ জিতে কিন্তু পুরো দলই এখন চাঙা মনোভাবের মধ্য দিয়ে যাচ্ছে। সাবেক অধিনায়ক সুজনের সাথে কথা বলছেন সাইফুল রূপক, তুলে ধরেছেন তার দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ তো সেই 2007 থেকে সেইভাবে কিছু করতে পারেনি, প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে। আপনার কি মনে হয় দল হিসেবে বাংলাদেশ এই বিশ্বকাপে কিছু একটা করবে? পাশাপাশি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আসলে কাকে মনে করেন যে স্পটলাইট কাটতে পারে এই বড় মঞ্চে? আমি তো তহিদ হৃদয়ের উপরে বাজি রেখেছি। আমি মনে করি হি উইল বি দ্য প্লেয়ার টু আছে ওয়ার্ল্ড কাপ। কেন আপনার মানে মনে হচ্ছে তাহিদ হৃদয় বিশ্বকাপে স্পটলাইট কাটবে? অনেকেই বলছে অফসাইড, আউটসাইড দ্য অফ স্টাম্পের বল, তার জন্য খেলাটা কঠিন, বা অফসাইডের বলগুলো। এটা সবাই বলে কিন্তু ও বলে না। ও যেমন এবার লিগেও অনেক কিছু অফসাইডের উপরে কাভার দিয়ে 6 মেরে বলে স্যার আমি বলে অফসাইড দিয়ে মারতে পারি না। যাক, আমি বলি কি কেন আমি অফ করি যে হৃদয়, আমরা ফিয়ারলেস কথাটা সবসময় শুনি ক্রিকেটে, বাট আমি যখন হৃদয়কে দেখি তো আমার মনে হয় যে ফিয়ারলেস, মানে কিছুই চিন্তা করে না। মানে ওর কথা হলে খেলা জিততে হবে, জিততে হলে যেরকম ব্যাটিং করে, যে অ্যাটিটিউড থাকা উচিত, যে অ্যাপ্রোচ থাকা উচিত, সেই অ্যাপ্রোচ নিয়েও ব্যাটিং করে। এবং এটা ঢাকা লিগে বলেন, ন্যাশনাল টিমে বলেন, যেখানে আমি ও এখন এরকমই ব্যাটিং করে। হ্যাঁ, তাই আমি মনে করি যে ওর মধ্যে সেই ভাব সবটা আছে এবং রেসপেক্ট করে বোলারদেরকে, বাট ওই রেসপেক্ট করে না যে সে মারবে না। যদি জায়গার বল হয়, ও যদি রিচের মধ্যে হয়, ও মারবেই সেটা। তাই আমি এই জন্যই হৃদয়ের উপরে, কারণ হৃদয় কোনো ডাবল মাইন্ডেড ক্রিকেট খেলে না, একটা ফ্রি 20 মান ক্রিকেট খেলে, মারতে চায়, অ্যাগ্রেসিভ থাকতে চায়, অ্যাটিটিউডটা ওরকম।
তো আমি যদি হৃদয় কথা বলি যে ওইখানে আপনার সাহস থাকতে হবে, ওই সাহসটা ভালো খেলতে গেলে আপনার সাহস থাকতে হবে আসলে। আমি খুবই বিশ্বাস করি যে ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা ডিফারেন্ট বাংলাদেশ টিমকে দেখবো, সেটা আমার বিশ্বাস। আমি খালি এইটুকু বলবো যে আমি ছেলেদের সাথে একটা কথাই বলবো যে মানে উই হ্যাভ নাথিং টু লুজ। যদি আমরা কিছু মানে পাই সেটাই আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় কিছু হবে। সেটা আমাদের ওই প্রেশার না নিয়ে খেলাটা আমি করবো, যে খেলুক, এনজয় করুক, যার যে সাবল। আমার মনে হয় যে লিটন যে 20 বলে কোনো 40 করতে পারবে না, বিশ্বাসই করি না। 200 স্ট্রাইকে ব্যাটিং করার অ্যাবিলিটি সৌম্যরও আছে, লিটনেরও আছে, সবারই আছে।